তোষামত নয়, ক্ষমতাকে প্রশ্ন করাই গণমাধ্যমের কাজ। আমরা প্রশ্ন করতে চাই আপনার হয়ে, জানতে চাই আপনি যা জানতে চান। শুরু করছি গ্লোবাল টেলিভিশনের নিয়মিত আয়োজন আর কাবুল প্রশ্নগুলো সহজ। এই অনুষ্ঠানে আমরা চলমান ঘটনার নানান তথ্য বক্তব্য তুলে ধরি, অতিথিদের কাছে জানতে চাই সেসব তথ্য বক্তব্যের প্রতিক্রিয়া ও বিশ্লেষণ। আপনাদের সঙ্গে আছে আমি সাইদ খান। আমাদের আজকের আলোচনার বিষয়, সব প্রার্থী কি নির্বিঘ্নে প্রচার করতে পারছে? এ বিষয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে যুক্ত আছেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ATU তাজ রহমান, আপনাকে স্বাগত জানাচ্ছি। এবং আমাদের সঙ্গে যুক্ত হবেন জাতীয় নাগরিক পার্টি NCPর যুগ্ম সদস্য সচিব অ্যাডভোকেট হুমায়রা নূর, তিনি আমাদের সঙ্গে যুক্ত হবেন কিছুক্ষণের মধ্যেই। তাজ ভাই, আপনাকে দিয়ে আলোচনা শুরু করতে চাচ্ছি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা চলছে আনুষ্ঠানিকভাবে। আপনার দল জাতীয় পার্টিও নানান প্রতিকূলতা পেরিয়ে শেষ পর্যন্ত নির্বাচনী মাঠে বা ভোটের মাঠে আপনারা আছেন। ইতোমধ্যেই যে আচরণবিধি নিয়ে নানান প্রশ্ন তুলেছে, সবগুলো দলই দেখছি কোনো না কোনোভাবে আচরণবিধি কম বেশি লঙ্ঘন করছে, অভিযোগ আছে। আপনারা কি নির্বিঘ্নে প্রচার করতে পারছেন? আমরা দেখছি যে গতকালকে টাঙ্গাইলে একজন প্রার্থীর উপরে হামলা হয়েছে। এছাড়া বিচ্ছিন্নভাবে বাধার মুখেও পড়ছে, আবার কোনো রাজনৈতিক দল নানানভাবে মানে প্রেশার ক্রিয়েট করবার চেষ্টা করছে মাঠ দখলের জন্য। আপনি কি মনে করেন? ধন্যবাদ আপনাকে এবং দর্শক গ্লোবাল টিভির দেশে বিদেশে সবাইকে সালাম এবং শুভেচ্ছা। দেখেন, ইলেকশনের এত প্রতিকূলতার মধ্যে আমাদেরকে বাদ দেওয়া হলো আলোচনা থেকে। জাতীয় ঐক্যমত কমিশন নামের যে কমিশন থেকে কোনো আলোচনা ডাকা হলো না। ইনফ্যাক্ট ইলেকশন কমিশন যারা ইলেকশনের মনিটরিং কন্ডাক্ট করার যারা দোজ আর দি রেফারি ভূমিকা নেওয়ার কথা, তারাও আমাদেরকে ডাকে নেই। তারপর আমরা ইলেকশনে পার্টিসিপেট করছি। জাতীয় পার্টির জন্মের পর থেকে 86 থেকে নিয়ে 2026-এর ইলেকশন পর্যন্ত টোটাল 11টা ইলেকশন, তার মধ্যে একটাতে অংশগ্রহণ করি নাই আমরা, সেটা হলো 15 ফেব্রুয়ারি নির্বাচন। বাকি সবগুলোতে আমরা অংশগ্রহণ করেছি। 91-এ এত প্রতিকূল অবস্থা ছিল, তাও আমরা অংশগ্রহণ করেছি। এইবারকার ইলেকশনে অনেক প্রতিকূল অবস্থা, আমাদেরকে প্রতিটা জায়গায় আমাদের বাধা আছে। না, সেক্ষেত্রে আপনাদের তো কিছু দায়ও আছে। দায়টা পরে আসতেছি। টাঙ্গাইলে আমাদের ক্যান্ডিডেট করা হচ্ছে, আপনার উত্তরবঙ্গে আমাদের ক্যান্ডিডেটকে ডিস্টার্ব করা হচ্ছে। লেভেল প্লেয়িং ফিল্ড যেটাকে বলেন আপনারা, আমরা সবাই, সেই লেভেল প্লেয়িং ফিল্ডটা হচ্ছে না। তো দায়টা আমাদের এই নির্বাচনের দায় বলছেন নাকি আগের কোনো দায় আপনি বলছেন? আমি আগের দায়ের কথা বলছি, যেই কারণে আগের দায় যদি আপনি বলেন, তাহলে ওই দায়টার মধ্যে আমাদের যেমন দায় আছে, বিএনপি জামাতেরও দায় আছে। 18 নির্বাচনে কিন্তু বিএনপি জামাতরাও অংশগ্রহণ করেছিলেন। কারণ নির্বাচনে অংশগ্রহণ করা এটা কোনো ফৌজদারি অপরাধ নয়। আবার নির্বাচনে অংশগ্রহণ না করা, অংশগ্রহণ করা না, যেমন ফ্যাসিস্ট শাসকদের অনেক কর্মকাণ্ডকে লেজিটিমাইজ করবার জন্য আপনাদের কিছু দায়, এই অভিযোগ তোলা। এই সরকার অন্তর্বর্তীকালীন সরকার, ডক্টর ইউনূস প্যারিস থেকে এয়ারপোর্টে নামার পরে বলেছিলেন, আমি কিন্তু ছাত্ররা আমাকে নিয়োগকর্তা আমার। এখন নিয়োগকর্তা যদি ছাত্ররা তাদের হয় আর তারা ইলেকশন করে, তাহলে আপনি এই সরকারকে কতটুকু বৈধ হিসাবে, কতটুকু সৎ নিরপেক্ষ এবং আচরণ আপনাদের পাবেন সেই সরকারের কাছ থেকে? আমরা তো জাতীয় পার্টি সেটা মনে করছি না এবং দেখছি না। ইলেকশন কমিশনও দেখছি না। ইলেকশন কমিশনের প্রধান ইলেকশন কমিশনার যিনি নাসির সাহেব 10 নভেম্বর প্রেসের সামনে বলেছেন, বাংলাদেশের 70% ভোটার সেন্টার ঝুঁকিপূর্ণ। পুলিশের অবস্থা দেখেন আজকে, আইন শৃঙ্খলা বাহিনী কোথায়? টেলিফোনে থ্রেট দিচ্ছে ক্যান্ডিডেটদেরকে, বলছে তোরে 10,000 পুলিশ থাকলেও মারবো, মেরে ফেলবে, কেউ দিবে না। আমি যে আসনে ইলেকশন করেছিলাম 18-তে, সেই আসনে প্রায় 4 কিলোমিটার দূরে গিয়ে বুথ সেন্টারে ভোট দিতে হয়। ওইখানে কিন্তু আর্মির গাড়ি যাবে না, ওইখানে পায়ে হেঁটে যেতে হয়। আপনি সেই জায়গাতে যখন দুইটা গ্রুপ এখন আছে, জামাতের জোট অ্যালায়েন্স অ্যান্ড বিএনপি, এই দুইটা অ্যালায়েন্স ছাড়া এখানে আর কারোর কিছু করার কোনো সুযোগ থাকবে না। যেখানে তাদের মানে ক্ষমতা থাকবে জামাতের, সেখানে তারা তাদেরটা করবে। যেখানে বিএনপিটা থাকবে সেখানে বিএনপিটা থাকবে। অ্যান্ড কালকে থেকে কিন্তু ভোটের কথাবার্তার স্টাইল, বাকযুদ্ধ হয়, এটা ব্রিটেনও হয়, আমেরিকাতে হয়, কিন্তু এইটা যখন সহিংসতায় রূপ নেয়, তখন কিন্তু আপনাকে মনে রাখতে হবে আগামী দিনে কিন্তু ইলেকশনটা অন্যদিকে রূপ নিচ্ছে। কালকে জামাতের আমির বলছেন। সেক্ষেত্রে তাজ ভাই, আপনি তো পলিটিশিয়ান, আমি একটু প্রশ্ন রাখি সাধারণ মানুষের পক্ষ থেকে। সেটি হচ্ছে যে নির্বাচন কমিশন তো এবার বলেছে যে তারা যদি আচরণবিধি কেউ লঙ্ঘন করে, প্রার্থিতা বাতিলের সুযোগ তো আছে, আইনে আছে, কিন্তু তারা ইনিশিয়েটিভ নিচ্ছে না কেন? মেরুদণ্ড নেই, টিএন সেশন না, আপনি খুব
প্রতিচর্য একজন সাংবাদিক, যথেষ্ট নলেজ রাখেন। আপনার সাথে টকশো করি যখন, তখন আমি নিজেও মনে করি যে আমি যে একজন সামনে আমার বসে আছে অনেক কিছু জানে। আপনি জানেন ভারতের ইতিহাসে রাজনীতিতে কিন্তু ইলেকশনের সময় ফ্রি মত ডিস্ট্রিবিউশন করা হতো বিফোর 90s। ল কাস্ট যারা ছিল তাদেরকে টাকা দেওয়া হতো। এটা এসে বন্ধ করলেন টিএন শেষন নামের যে চিফ ইলেকশন কমিশনার ছিলেন 1990s-তে। উনি 6 বছর ছিলেন 1996 পর্যন্ত। ওনাকে চিফ ইলেকশন কমিশনার হিসাবে সরানোর জন্য 3 বার ইমপিচমেন্ট ট্রাই করা হয়েছে, কিন্তু সুপ্রিম কোর্ট আপহোল্ড করেছে প্রত্যেকটা ডিসিশন। ওনাকে জয়ললিতা গালি পর্যন্ত দিয়েছিলেন যে এমবডিমেন্ট অ্যারোগ্যান্ট, এরকম শব্দ বলেছেন। নরসিমা রাওকে বলেছেন আপনার কেন্দ্রীয় মন্ত্রীকে 24 আওয়ার্সের সময় দিলাম, সরাই নেন না, এলে আমি আইনত ব্যবস্থা নিব। কই আমাদের নির্বাচন কমিশন আগে যেমন শেখ হাসিনার সময় ছিল না, এর আগেও ছিল না, এখনও তাই নাই। এদের কোনো মেরুদণ্ড নাই, নিজস্বতা কিচ্ছু নাই। কিন্তু এটি তো ইলেকশন একটি কমিশন ঐতিহাসিক- ফাংশনিং এটি করছে তো কিনা? এই নির্বাচন কমিশন তো একটি ঐতিহাসিক নির্বাচন করবে বা বাংলাদেশের কোনো একটা ঐতিহাসিক নতুন বলছে না। অধ্যায়ের মধ্যে আমরা প্রবেশ করব। শাহিদ ভাই, কোন ঐতিহাসিক বলছেন আপনি? ঐতিহাসিক চিফ ইলেকশন কমিশনারকে বা আমাদের চিফ অ্যাডভাইজার বলেছেন বাংলাদেশের ইতিহাসে একটা এমন একটা ইলেকশন উনি করবেন যে মানুষ মনে রাখবে। ঐতিহাসিক ভালো নির্বাচন, কিভাবে ভালো হবে? প্রথম আপনি এটা ইনক্লুসিভ হচ্ছে না। তা তো আপনার পক্ষে গেল না বলে আপনি বলছেন। না, আমার পক্ষে বলি নাই। বিএনপির স্থায়ী কমিটির সদস্য নিজে বলেছেন আমার ক্যান্ডিডেটকে আমি চিনি না, মেজর হাফিজ সাহেব, অন রেকর্ড, আপনি নিশ্চয় দেখেছেন, তা রেকর্ডে আছে। উনি বলেছেন আমি আমার ক্যান্ডিডেটকে চিনি না, কারণ সবচেয়ে বড় দল যে আরেকটি দল নির্বাচনে মাঠে নাই, তাই এখানে প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন হচ্ছে না। কারণটা উনি তাও বলেছেন যে ও দলের ক্রিমিনালগুলো নাই, কিন্তু বাকি যে সাধারণ যে ভোটাররা যা উপস্থিতি থাকবে তারা তো সেই নির্বাচনের প্রতি কোনো ধরনের কোনো ইন্টারেস্ট নেই। তাহলে আপনার এই নির্বাচনটা কি আরেকটি 14-র মতো নির্বাচন হচ্ছে? জাতীয় পার্টিকে হাত পা বেঁধে অবস্থা সাঁতার কাটতে নামাই দিচ্ছেন, কেন আপনাদের হাত পা বাঁধলো কে? আমাদেরকে লেভেল প্লেইং ফিল্ড দিচ্ছেন না। আপনার সাথে একবারও দেখা করতে পারে নাই, আপনি রেফারি, আপনাকে একবারও আপনাকে আমার মনের কথা, আমার দাবি, আমরা কোন ফেস করছি, কি কি আপনারা জিনিস চেষ্টা face করেছিলেন নির্বাচন কমিশন অনেকবার আমার দলের মহাসচিব পাটোয়ারি সাহেব অনেকবার নিজে গিয়েছেন, চিঠি দিয়েছেন, চেষ্টা করেছেন এটা বলার জন্য। জিএম কাদের সাহেব চেষ্টা করেছেন, কই না, তারা কর্ণপাত করে নাই, তারা দাবি তাহলে নেই। তো এখানে আরেকটি প্রশ্নের জন্ম নেয় যে তাহলে আপনাদের নির্বাচন করতে কেন দেওয়া হলো? আমরা বা আপনাদের প্রার্থীদেরকে বৈধতা কেন দেওয়া? আমরা নির্বাচন করছি যে আমরা নির্বাচনতে থাকতে হবে, যদি না থাকি ওরা না, যদি আমাদেরকে থাকতে দেয় তাহলে আপনার অভিযোগ অনুযোগ সেটিও তো কমিশনের শোনা আমাদেরকে উচিত ছিল। নির্বাচনে থাকার জন্য তাদের সুবিধা দিচ্ছে। যদি আমরা আমাদের মতো দল সরে যায়, প্রগতিশীল যে দল একটা তো এমনিই নাই, আর একটা হলো বিএনপি, আর আমরা যদি সরে যাই তো রাইটিস্ট যারা আছে সেখানে সব রাইটিস্ট দলদের যে জয় জয়কার সবটি একটিই হবে। হয়তো সেটাকে আরেকটু বিদেশির কাছে দেখানোর জন্য যে এখানে একটা নির্বাচনের বড় বড় স্টেক হোল্ডারগুলোর অংশগ্রহণ ছিল, তার মধ্যে আমরাও ছিলাম, আমরা সেখানে যাচ্ছি। আমরা কিন্তু লেভেল প্লেইং ফিল্ড নামের যে শব্দ সেটা কিন্তু পাচ্ছি না। কিন্তু আপনাদের বিরুদ্ধে তো অভিযোগ আছে যে পতিত ফ্যাসিস্ট শেখ হাসিনার যারা বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী তাদের সাথে আপনাদের একটি গোপন আঁতাত আছে এবং এই নির্বাচনে তাদের উপরে ভর করে আপনারা ভালো ফলাফল করতে পারেন বা ফ্যাসিস্টকে কোনো না কোনোভাবে এবার আপনাকে প্রাসঙ্গিক বলি, করে ফেলতে পারেন। মির্জা ফখরুল সাহেব নিজে বলেছেন আওয়ামী লীগের আপা চলে গেছেন, কিন্তু এই নেতাদের দায়িত্ব বা কর্মী যারা সাধারণ মানুষ এদেরকে আমরা দেখে রাখবো। জামাতের আমির সাহেব বলেছেন যে আওয়ামী লীগের সবাই খারাপ না, ওনারা ভোট চাইলে ওনারা ভোট ছাড়ছেন, অথবা তিনি ক্ষমাও তো করে দিয়েছেন ক্ষমাও করে দিয়েছেন। ইউ রাইট, উনি লন্ডনে গিয়ে ক্ষমাও করে দিয়েছেন এবং বলেছেন ফ্যাসিস্টকে আমরা আর ফ্যাসিস্ট বলবো না। আমরা ফেসিস শব্দটা বলতে চাই না, এটা খারাপ দেখায়, কষ্ট হয়, এই শব্দগুলো ওনারা বলছেন। আর জাতীয় পার্টি যদি এতটুকু পর্যন্ত যেত তাহলে তো আপনারা বলেই দিতেন যে আওয়ামী লীগ আমাদেরকে ভোট দিয়ে রাষ্ট্র ক্ষমতায় নিয়ে আসবে। আপনারা কি মনে করছেন আওয়ামী লীগ ভোটের মাঠে আপনারা থাকতে আওয়ামী পারবেন? লীগ কাউকে ভোট দিবে না, আওয়ামী লীগ নির্বাচনে যাবে না। নেতৃত্ব নিজে বলেছেন যে এই নির্বাচনে আমার সমর্থকরা দিকে না যাওয়ার জন্য বলেছি। তাহলে তো পার্সেন্টেজটা আপনি কমাতে হবে, উপস্থিতিটা কমাতে হবে। সেইটার চেয়ে বড় কথা হলো জাহিদ ভাই, এখন আগামী দিনের যে অবস্থা তৈরি হচ্ছে, আমার কাছে মনে হচ্ছে আগামী এই সপ্তাহ বা আগামী সপ্তাহ দেশের রাজপথ, দেশের নির্বাচনী অবস্থা একটা সংঘর্ষের দিকে যাবে। কিন্তু আপনাদের দলের চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের তিনি তো বলেছেন প্রকাশ্যেই যে আপনারা না ভোটের পক্ষে অবস্থান নিয়েছেন। হ্যাঁ, এটি আপনারা কি জুলাই সনদ বা সংস্কার এগুলো আপনারা চাচ্ছেন না? বা জুলাই কেন বলেছেন সেটা বলবেন না? না আমি বলবো সেটা, প্লিজ আপনি বলুন। উনি বলেছেন আপনি না করছেন কোন সংবিধানের আওতায় না করছেন। আবার সেই কথাই বলি, মেজর হাফিজ সাহেব অবসরপ্রাপ্ত বলেছেন আপনি কোন সংবিধানের আওতায় এটা করছেন। আপনি বলছেন এই সরকার যেহেতু পুরনো সংবিধানের আলোকে, না, তো ওনাদের বক্তব্য আলী রিয়াদ বলছেন আমরা অভ্যুত্থানের সরকার,
আমাদের কোনো অনেক কিন্তু কিছু আছে। অভ্যুত্থানের তো সাংবিধানিক সরকার। না, অসাংবিধানিক শব্দটা উনি বলতে নারাজ। কালকে ওনার ইন্টারভিউ দেখেছি আমি চ্যানেল 24-এ। আমাদেরই আমারই পরিচিত এক ভাই এনটিভিতে ছিলেন আগে ওনার প্রোগ্রামে, এখন চ্যানেল 24-এ উনি বলছেন আমরা তো আমাদের স্পেশাল ম্যান্ডেট নিয়ে আমরা এসেছি। আপনি বলবেন স্পেশাল ম্যান্ডেট, আবার আপনি সংবিধানে হাত নিয়ে শপথ নেবেন আপনার সরকার, আপনার চিফ অ্যাডভাইজার, এবং সেই চিফ অ্যাডভাইজারের স্পেশাল এনভয় হিসেবে বা স্পেশাল অ্যাডভাইজার হিসেবে আপনি আছেন। আপনারা কখনো বলবেন অর্ধেক সংবিধান হাইব্রিড, কোনটার অধীনে আপনারা হা বলছেন? 40টা প্রস্তাবনার মধ্যে 5টি সামনে দিয়ে আপনি হা ভোট দিচ্ছেন। সাধারণ মানুষ যারা আছে দেশের, সাধারণ ভোটার যারা আছে, সারাদিন খেটে কামারে কাজ করে রিক্সা চালক, ভ্যান চালক, ওই 5টা তো 40টা তো জানেন, ওই 5টাও বুঝতে পারে নাই এটা কি, তারা কি কাকে ভোট দিবে, হা দিবে না না দিবে। আবার আপনারা বলছেন যদি নাটে ভোট দেন তাহলে আপনি ফ্যাসিস্ট। তাহলে আমাকে নার অপশন আপনি রাখছেন কেন? না রাখছেন এই জন্যই তো যে যার ভালো লাগে না সে নাতে দিবে। আমি বলছি আপনারা যদি না জোর করে যদি নিতেও পারেন, যদি নিয়ে নেন তাহলে এই সংসদ, এই নির্বাচনটাকে আপনারা হার মাধ্যমে চালাইতে পারবেন। আপনারা ম্যান্ডেট পেয়ে যাবেন, বলবেন যে আমাদের কাছে ম্যান্ডেট আছে, এখন আমরা এটাকে অভ্যুত্থানের সরকার হিসাবে আগামী দিনে চালিয়ে নিতে পারবো। জাতীয় পার্টি সেটার জন্য আমরা এটাতে বলছি না, আমরা এটাতে মনে করি এটা সামনে দিয়ে একটা ভবিষ্যতে সুন্দর চোখে দেখছি আমরা এটাকে, যেটা সংবিধান না। আপনারা কি মনে করছেন যে এখানে কোনো কনস্পিরেসি আছে বা কনস্পিরেসি হতে পারে? এই আমরা মনে করছি না, আমরা ধরে নিচ্ছি যে এদেশের মানুষও মনে করছে, আমরা রাজনৈতিক দল হিসাবে মনে করছি যে হার এই ক্যারেক্টারিস্টার মধ্যে মিলছে না। আপনি বলছেন একটা, করছেন আর একটা, তখন তো আমার মনে সন্দেহটা ঢুকবেই। সেই সন্দেহের মাঝেই আমরা বলছি যে এটা হানা বুটের যে ক্যারেক্টারিস্টা আছে সাধারণ মানুষ বুঝতে পারছে না। আপনি এটা আলাদা করে করা হয়তো বা উচিত ছিল, অথবা আলাদা প্ল্যাটফর্মে নেওয়া উচিত ছিল। এখন হানা করবেন না আপনি প্রার্থী চুজ করবেন, এখন তো প্রার্থীদের নিয়ে মারামারি শুরু হয়ে যাচ্ছে, আজকেও হচ্ছে, প্রতিদিন হচ্ছে। তাহলে আপনি হাটা কীভাবে করবেন? হার 5টা প্রস্তাবনা আছে, 40টি টোটাল, তার মধ্যে এই লোকগুলো তো জানে না এই 5টা কী আছে। এখন হানা বুটের মধ্যে যদি না জিতে যায় তাহলে কি হবে, আর হা জিতলে কি হতে পারে? আপনারা কি আশঙ্কা করছেন? আমরা আশঙ্কা করছি যে সামনের দিকে আমাদের রাজনৈতিক যে পলিটিক্যাল পার্টিসগুলা সবাই কিন্তু ডে বাই ডে দূরত্বে চলে যাচ্ছে। আমাদের আগের যে হারমোনি ছিল সেটা নাই। কালকে জামাতের ইসলামের আমিরের কত সুন্দর বক্তব্য উনি সবসময় দেন, কালকে উনি কড়া বক্তব্য দিয়েছেন যে হাত ভেঙে ফেলবো। নিশ্চয়ই যা বিএনপি থেকে আবার এরকম কঠিন বক্তব্য আসবে, তখন কি হবে? মানে প্রতিদ্বন্দ্বিতা প্রতিহিংসার দিকে না চলে যায়। আমাদের সাথে যুক্ত হয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির যুগ্ম সদস্য সচিব অ্যাডভোকেট হুমায়রা নূর। আপনাকেও স্বাগত জানাচ্ছি। আমরা তাজ ভাইয়ের কাছ থেকে এতক্ষণ আলোচনা শুনলাম, আপনার কাছ থেকে একটু শুনতে চাচ্ছি, সব প্রার্থী কি নির্বিঘ্নে প্রচারণায় অংশ নিতে পারছে কিনা? তাজ ভাই বলেছেন যে তার দল বাংলাদেশ জাতীয় পার্টি নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড পাচ্ছে না, তাদেরকে নির্বাচন কমিশনে বৈঠকে ডাকা হয়নি বা কোনো প্রকার ভিউ এক্সচেঞ্জ করা হয়নি, এবং সংবিধান সংস্কারের যে কমিটি করা হয়েছিল সে কমিটিও তাদের কোনো প্রকার ডাকেনি, আবার তাদেরকে এই নির্বাচনে অংশ নেবার সুযোগ দিয়েছে, বৈধতা দিয়েছে। তিনি সব মিলিয়ে এই যে প্রতিদ্বন্দ্বিতা, প্রতিহিংসা বা একটা সংঘর্ষের দিকে চলে যেতে পারে আশঙ্কা করছেন, এবং তিনি আরও বেশ কিছু অভিযোগ করেছেন। হুমায়রা নূর, আপনার কাছ থেকে শুনতে চাই। ধন্যবাদ সাইদ ভাই আপনাকে, আমার সহ আলোচক এবং আজকে আমাদের যারা দেখছেন সবাইকে সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি। দেখেন, জাতীয় পার্টির বিষয়ে আমার কোনো ব্যক্তিগত বিদ্বেষ তো থাকার কথা না, না আমাদের কারোরই নেই, কিন্তু কেন ওনাদেরকে এই পরিণতি আজকে দেখতে হচ্ছে? কারণ যখন জুলাই আন্দোলন চলছিল সারা বাংলাদেশের মানুষ হাহাকার করছিল, এই এই সন্তানরা, এই ছোট ছোট ছেলেমেয়েরা, এমনকি আকাশে হেলিকপ্টার থেকে গুলি হয়ে শিশুরা পর্যন্ত নিহত হয়েছে, 132 জন বা 34 জন শিশু নিহত হয়েছে। তখন এই জাতীয় পার্টি শেখ হাসিনার কাছে গিয়ে ধর্ণা দিয়ে তার সাথে সহমত পোষণ করেছে যে এই পার্লামেন্টের শেষ দিন পর্যন্ত 5 তারিখ পর্যন্ত পার্লামেন্টে ছিল। জি, তাহলে আপনি বলেন যে উনারা ওই অবস্থায় থাইকেও, ধরেন 5 তারিখের পরে আমরা কি চেয়েছি? আমরা কি চেয়েছি আওয়ামী লীগের সবার ফাঁসি হয়ে যাক? না। আমরা কি চেয়েছি যে আওয়ামী লীগের সবাইকে জেলে ভরে দিক? না। আমরা চেয়েছি যে এই দীর্ঘ শেখ হাসিনার শাসনামলে যারা অন্যায়ের সাথে জড়িত ছিল, যারা এই হত্যাযজ্ঞের সাথে জড়িত ছিল, তাদের বিচারের আওতায় আনা হোক। সিম্পল। আর সবচেয়ে সহজ কি জিনিস চেয়েছিলাম জানেন? একটা সরল স্বীকারোক্তি যে আমাদের ভুল হয়েছে। আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের যারা এই হত্যার সাথে জড়িত, তারা কোনোভাবেই সেই স্বীকারোক্তিটা জাতীয় পার্টিকে জড়িত বলছেন আপনি?
সেই সাথে জাতীয় পার্টির মতো একটা দল, তাদের কর্তা ব্যক্তিরা সেই সম্পর্কে কোনো রকম অনুশোচনা না জানিয়ে তারা তো ফ্যাসিস্টের এনাবলার ছিল, এটা তো মিথ্যা না। এখন আমি উনার পাশে বসে এই কথাটা বলতে আমার কষ্ট লাগছে, কিন্তু এটাই বাস্তবতা। না, আমরা উনাদেরকে যখন ব্যক্তিগতভাবে জিজ্ঞেস করা বলছি না, হয়েছিল, আমরা সময়টার সমালোচনা করছি বা সময়টার আলোচনা করছি। উনাদের যখন জিজ্ঞেস করা হয়েছিল যে আপনারা তাহলে এই নির্বাচনে পার্টিসিপেট কেন করলেন, তখন ওনারা বলেছে যে ভারত নাকি তাদেরকে বাধ্য করেছে নির্বাচনে পার্টিসিপেট করতে। ভারত কি ওদের হর্তাকর্তা? ভারত কি ওদের নির্দেশদাতা? ওদের দল পরিচালনা হয় কি ভারত থেকে? আপনি এই প্রশ্নের উত্তর তারা দিতে পারবে? তারা তো ওই সময় বলেছিল যে ভারতের চাপে তারা নির্বাচনে অংশগ্রহণ করতে বাধ্য হয়েছিল। এবং আজকে সেই একই সুরে যেই ভারত একটা এক্সট্রাডিশন ট্রিটি, একটা আন্তর্জাতিক চুক্তি, আভ্যন্তরীণ চুক্তি থাকার পরেও একজন স্বীকৃত খুনিকে এক্সট্রাডিশন ট্রিটি অনুযায়ী বাংলাদেশে ফেরত দিতে চায় না, বরং বাংলাদেশের আভ্যন্তরীণ রাজনীতি, অর্থনীতি সব বিষয়ে দীর্ঘদিন ধরে তারা নাক গলিয়ে আসছে এবং তাদের দাসত্ব করতে গিয়ে আজকে শেখ হাসিনা বাংলাদেশকে কি পরিমাণ শোষণ করেছে তা মানুষের কাছে কোনোটাই আসলে অজানা নাই। এবং সেই শেখ হাসিনার যেই কার্যক্রম, সেই কার্যক্রমকে বৈধতা যারা দিয়েছে তারা আজও এই মুহূর্তেও বিভিন্ন জায়গায় শেখ হাসিনার দুঃখে কান্দে। তারা এক ধরনের অপরাধী, তারা 15 বছর দুঃশাসনকে এক ধরনের লেজিটিমেসি দিয়েছে, কিন্তু আপনারা বলে আমারেও ডাকে নাই, তাদেরকেও ডাকে নাই, আমাদেরকেও নির্বাচন করতে দিতে চাইতেছে না, তাদেরকেও ছাড়া নির্বাচন হইলে নির্বাচন সুষ্ঠু হবে না। তারা যখন অন্যদেরকে ছাড়া নির্বাচনের এই আমিদামি নির্বাচন করছিল, তখন কি তারা জনগণের সামনে এসে বলছিল যে আওয়ামী লীগের এই কাজ আমরা সমর্থন করি না? তারা তো সুযোগ সুবিধা ভোগ করছিল। তারা সুযোগ সুবিধা ভোগ করে নিজেরা আরামে আয়েসে দিন কাটাইছে, আর যতগুলা টাকা বাংলাদেশ থেকে লুট হয়েছে সেই টাকার খোঁজ নিলে তাদের পকেটেও বাইর হবে না। ওনারাও তো আবার অভিযোগ করছে যে ওনাদেরকে বাইরে রেখে আপনারাও একটা আমিদামি নির্বাচন করতে চাচ্ছেন এই নির্বাচনকে। শুনেন, এই বাংলাদেশে এই এত বছর পরে এই প্রথম সমস্ত রাজনৈতিক দল নির্বাচনে অংশগ্রহণ করছে, কেউ কারো পেটে ঢুকে যাচ্ছে না। হ্যাঁ, কোন দল আপনারা তো ঢুকে গেছেন, আপনার এনসিপি তো আরেকটি দলের পেটের মধ্যে ঢুকে গেছেন, সেই অভিযোগও আছে। এখন বললে আরো অনেককে অ্যাটাক করতে হবে, অ্যাটাক করতে চাই না কিন্তু বলতে হবে। না, আমরা কাউকে অ্যাটাক করব না, কিন্তু ফ্যাক্ট তো ফাইন্ড করতে হবে। এই প্রথম বাংলাদেশে সমস্ত রাজনৈতিক দলের অংশগ্রহণে নির্বাচন হচ্ছে এবং যে যার প্রতীকে নির্বাচন করছে। কোন রাজনৈতিক দল ছোট, তারা যখন জোট করেছে, নির্বাচনী জোট, তখন যেহেতু তাদের প্রতীক এবং তাদের রাজনৈতিক অবস্থান নিয়ে তারা স্ট্রং বিলিভ হয়তো করতে পারে না বলে তারা একটা বড় রাজনৈতিক দলের প্রতীকে নির্বাচন করার জন্য তারা মার্জ হয়েছে। এইটাকে আমি ক্রিটিক্যালিও দেখতে পারি, আবার তাদের জন্য ভালো হয়েছে বলে খুশিও হতে পারি। রাজনীতির জন্য ভালো কিছু দেখেন, কিন্তু দল বিলুপ্ত করে এটা আমি তো বললাম তো, আমি তো গুড সাইন মনে করেন আপনি? না, আমি তাহলে রাজনীতি কই থাকলো? অবশ্যই আমি এইটাকে গুড সাইন মনে করি না যে একটা রাজনৈতিক দল তাদের নিজস্ব স্বকীয়তা, নিজস্ব রাজনীতি বাদ দিয়ে নিজের রাজনৈতিক ব্যানার গুটিয়ে পরিচয় গোপন করে। আমি এখন এখানে একজনের নাম স্পেসিফিক্যালি বলবো, হ্যাঁ, সবার জন্য আমার এত দুঃখ লাগে না। আমার ববি হাজ্জাজ ভাইয়ের জন্য আমার লিটারালি আমার ভীষণ দুঃখ লাগছে। ওনারও তো আপনাদের জন্য দুঃখ লাগে। হ্যাঁ, না, আমাদের জন্য অনেকের দুঃখ লাগা উচিত, কারণ আমরা তো অভ্যুত্থানের অংশগ্রহণ করেছিলাম, নেতৃত্ব দিয়েছিলাম, আমাদের জন্য অনেক দুঃখ লাগা উচিত সবার। যে আপনাদের জন্য দুঃখ লাগে, কার কতটুকু দুঃখ লাগে সেই প্রশ্নের জবাব শুনবো। আমরা একটি ছোট্ট বিরতি থেকে ফিরতে চাই। দর্শক, আর কাবুল প্রশ্নগুলো সহজ নিচ্ছি, ছোট্ট বিরতি, আমাদের সঙ্গেই থাকুন। দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি আর কাবুল প্রশ্নগুলো সহজ। বিরতির আগে আমরা আলোচনায় ছিলাম অ্যাডভোকেট হুমায়রা নূর, যুগ্ম সদস্য সচিব, এনসিপি। আমাদের সঙ্গে আলোচনার জন্য যুক্ত আছেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম মেম্বার এটিইউ তাজ রহমান। হুমায়রা নূর, আপনার কাছ থেকে আলোচনা শুনছিলাম। আপনারা জাতীয় পার্টির বিরুদ্ধে মনে করেন ফ্যাসিজমকে লেজিটিমাইজ করবার অভিযোগ আমরাও করি, তারাও স্বীকার করে, এবং তারা হয়তো আনুষ্ঠানিকভাবে বা ওইভাবে বলেনি এখনও, কিন্তু তারাও স্বীকার করে তারা ফ্যাসিজমকে লেজিটিমাইজ করেছে। আবার তাদের পক্ষ থেকে অভিযোগ এটি যে আপনারা কোলাবরেটরদেরকেও লেজিটিমাইজ করবার জন্য তাদের সাথে জোট করেছেন। একটা পাল্টা প্রশ্ন করতে পারবো? আমাকে তো প্রশ্ন করে লাভ নেই, না, জানার জন্য প্রশ্ন করি। জি, বাংলাদেশের রাজনীতিতে জামাতে ইসলামকে রাজনীতি করার বৈধতা কারা দিয়েছে? দিয়েছে বিএনপি। দোষ করেছে, ভুল করেছে, আপনারা তো সঠিক পথে নেবেন বাংলাদেশকে। শুনেন, এই বাংলাদেশের রাজনীতিতে যখন
91 স্বৈরাচার পতনের আন্দোলন হয়েছিল, তখন যুগপৎ আন্দোলন হয়েছিল, তাই না? না না হুমায়রা নূর, আমার এবং কথা হচ্ছে যে সমস্ত রাজনৈতিক দল অতীতের রাজনীতিকরা ভুল করেছে, হ্যাঁ, তাই বলে আপনি বলছি, পাল্টা ভুল করবেন? বলছি আল্লাহর কোরআনে, বাংলাদেশের রাজনীতিতে, সংবিধানে, পৃথিবীর ইতিহাসে মানুষ মাত্রই ভুল, কিন্তু ভুল থেকে মানুষ যখন শুধরায় তখন তাকে পুনর্বাসন করার যে প্রক্রিয়া, সেইটা আমরা আওয়ামী লীগের জন্য আলোচনা করছি। সুতরাং আওয়ামী লীগকেও আপনারা পুনর্বাসন করবেন আলোচনা করছেন। ভুল থেকে অবশ্যই রিকনসিলিয়েশন হইতে হবে না। যারা আওয়ামী লীগের সমর্থক তারা সকলে তো অন্যায়ের সাথে জড়িত না, তাহলে তারা সমাজে থেকে কি বের হয়ে যাবে? এই অন্যায় আবদার তো আমরা করছি না, কিন্তু যারা আওয়ামী লীগের সমর্থক এবং অপরাধী তাদের বিচার নিশ্চিত হবে, তারপরে তারা সমাজে পুনর্বাসিত হবে। একদম সহজ হিসাব। আমরা তো বলছি না যে যারা অপরাধী তারা বিনা বিচারে তারা সমাজে বুক ফুলিয়ে ঘুরে বেড়াবে, আবার 2-2.5 কোটি মানুষকে তো আর জেলে নেওয়া সম্ভব না। বিনা অপরাধে কেউ শাস্তি পাবে সেইটাও আমরা চাই না। একইভাবে যারা পূর্বে রাজনৈতিক অধিকার বাংলাদেশে চর্চা করেছে তাদের রাজনৈতিক প্র্যাকটিসের পরিবর্তন তো এসেছে। কিন্তু এখানে আমি একটি প্রশ্ন রাখতে চাই। স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয় বলেছেন যে অপরাধ করুক বা না করুক আওয়ামী লীগ হলেই ধরে ফেলো, পুলিশকে বলেছে, আপনিও দেখেছেন। শুনেন, এই স্বরাষ্ট্র উপদেষ্টার যেই যোগ্যতা এবং তার যে কর্মপরিধি, এইটা নিয়ে প্রচন্ড হতাশা আছে। সেইটা বলতে গেলে একটা অনুষ্ঠানে হবে না, 2-3টা অনুষ্ঠান লাগবে। ছোট করে একটু বলেন, শিরোনাম বলেন। আর উনার যে যৌক্তিক কাজগুলো সেগুলো আইনের মধ্যে হইতে হবে। আইনের বাইরে গিয়ে উনি কাউকে বিচার করতে চাবে, কাউকে ছাড়িয়ে দিবে, এই ধরনের অসংলগ্ন কথাবার্তা উনাকে বলা মানায় না। উনি উনার চেয়ারের এবং উনি যাই বলেছেন, আমি এখন এত বিরক্ত যে উনার কথা আমি আর শুনি না। উনি যাই বলেছেন, উনি উনার চেয়ারের যে মর্যাদা সেটা যথেষ্ট নষ্ট করে ফেলেছেন। এর চেয়ে বেশি নষ্ট কেউ আর ওই চেয়ারের মর্যাদা নষ্ট করতে পারতো না। আর আগে যারা করছে তো করছেই, তারা তো রাজনীতিবিদ ছিল, উনি তো রাজনীতিবিদ ছিলেন না। আচ্ছা, উনার তো জনগণকে সার্ভ করার কথা ছিল, উনি তো রাজনীতি করার কথা ছিল না। জাতীয় পার্টি বলছে তারা লেভেল প্লেইং ফিল্ড পাচ্ছে না। এখন আপনি আরেকটা কথা বলেছেন, সেটা হচ্ছে যে উনাদের নিয়োগকর্তা আমরা। এইটা একটু আগে তাজ ভাই বলছিলেন যে প্রধান উপদেষ্টা এই কথা বলেছেন। প্রধান উপদেষ্টা এই কথা বলে কি আমার উপকার করছে? উনি আমার কোনো উপকার করে নাই, কারণ এই উপদেষ্টা পরিষদ গঠন হওয়ার সময় সমস্ত রাজনৈতিক দল উপস্থিত ছিল উনারা ছাড়া, কারণ উনারা তো ফ্যাসিবাদের এনাবলার ছিল এবং শেষ দিন পর্যন্ত শেখ হাসিনাকে প্রোটেক্ট করার চেষ্টা করছে। তাহলে তো বিচারের আওতায় উনাদেরকেও আনা উচিত। সুতরাং উনারা ছাড়া আর সবাই এই সরকারের গঠনের ক্ষেত্রে সবার ভূমিকা আছে এবং সবার মতামতের প্রায়োরিটি ওখানে ছিল। সুতরাং কোনো সরকারের উপদেষ্টা যদি ভুল করে সেটার দায় শুধু ধরেন ছাত্র জনতার উপরে বর্তায় না, সবার উপরেই বর্তায়। তবে দুঃখ এটাই যে আমাদের আশা ছিল যে ওনারা অরাজনৈতিক অবস্থানে থেকে সবার জন্য সমান আচরণ করবে, কিন্তু হঠাৎ করে আমরা দেখতে পাচ্ছি কারা অরাজনৈতিক অবস্থানে থাকবে? উপদেষ্টারা। তার মানে তারা এখন কি রাজনৈতিক আচরণ করছেন? অবশ্যই করছে। আমি বলছি না স্পেসিফিক্যালি রাজনৈতিক আচরণ করছে, তারা স্পেসিফিক কোন রাজনৈতিক দলকে বিশেষ সুবিধা দিচ্ছে। এবং কাদেরকে দিচ্ছে বিশেষ সুবিধা? আমরা এর আগে শুনতে পেয়েছি যে অভ্যুত্থানের পরপরই বিভিন্ন রাজনৈতিক দল অমুক পদ ভাগাভাগি করেছে। এনসিপিও তো করেছে, মাহফুজ আলম তো বলেছে। মজার ব্যাপার হচ্ছে না, এনসিপির কথা কিন্তু উনি বলেননি। না, মাহফুজ আলমও বলেছে। মাহফুজ আলম বলেছে জামাতের কথা, বিএনপির কথা, এবং এনসিপিও নিয়েছে। এনসিপির প্রতিনিধি বা এনসিপির যদি লোক কয়টা থাকে আমাকে হিসাবটা দিবেন। এনসিপি ছোট দল, তাই কম লোক দিয়েছে। কেন বলছি জানেন? কারণ 6 মাস পার হয়ে গিয়েছে, আমরা আসলে বুঝতেই পারি না। আমরা তো নতুন রাজনীতি করতে এসেছি, ওই যে সব প্রশাসনিক কাঠামো, বাংলাদেশে তো আপনারা নতুন নাগরিক না, আপনারা নতুন রাজনীতি করতে এসেছেন, নাগরিক তো নতুন না। কিন্তু আমরা তো বুঝতেই পারি নাই যে ক্ষমতাটাকে অনেক বেশি স্ট্যাবলিশ করার জন্য সব প্রশাসনিক কাঠামো দখল করে ফেলতে হবে, কারণ এটার যে একটা দীর্ঘমেয়াদী একটা ইম্প্যাক্ট আছে, এটা যদি তখন বুঝতাম তাহলে বলতাম যে না না আমার উত্তরটা আপনি দিলে হবে না তো। ওটা যদি তখন বুঝতাম তাহলে এনশিওর করতাম যাতে ন্যায্যতার ভিত্তিতে যোগ্য লোকের নিয়োগ হয়, রাজনৈতিক নিয়োগটা না হয়। তার মানে যোগ্য লোকের নিয়োগ কোথাও হয়নি না, এটাও আমি আবার বলছি না, এটাও আমি বলছি না। তাহলে আপনি কোন অবস্থানে? আপনার অবস্থান কি শূন্য রেখায়, যে কেউ যোগ্যও না কেউ অযোগ্যও না? একদম সব জায়গায় অযোগ্য লোকের নিয়োগ হয়েছে এটা আমি বলছি না। বাংলাদেশের
যে প্রধান বিচারপতি ছিলেন সৈয়দ রেফাত আহমেদ স্যার, উনি ভীষণ যোগ্য একজন মানুষ। আমরা বাংলাদেশি হিসাবে আমরা ভাগ্যবান যে উনার মতো একজন প্রধান বিচারপতি পেয়েছিলাম, তাই না? আবার ধরেন অ্যাটর্নি জেনারেল স্যার একটি নির্দিষ্ট দলের মানবাধিকার বিষয়ক সম্পাদক ছিলেন, কিন্তু তারপরেও কিন্তু উনি অনেক যোগ্য ছিলেন, তাই না? তো হ্যাঁ, এইটা নিয়ে আমি আবার ওই জায়গাটায় আমাকে যদি ধরেন, আমি তো ওইটা বলতে পারবো না যে অযোগ্য লোক। মানে আপনার পছন্দের যারা তারা যোগ্য ছিলেন এরকম? আমি তো ভালো মানুষকে পছন্দ করি, এটাই তো আমার দোষ। যে ভালো মানুষ আপনার কাছ থেকে আবারও শুনবো, আমরা একটু তাজ ভাইয়ের কাছ থেকে শুনতে চাই। তাজ ভাই, হুমায়রানুর অনেক অভিযোগ করলেন, আপনি তো, আমি কোনো প্রশ্নই রাখলাম না, আপনি হুমায়রানুর উত্তর এখানেই শেষ হয়ে যাবে, একটু ছোট করে বলেন। প্রথমে হুমায়রার একটা প্রশ্ন আমি ক্লিয়ার করতে হবে জাতির কাছে, যে উনি বলেছেন শেষ দিন পর্যন্ত আওয়ামী লীগের আমরা সমর্থন দিয়ে গেছি, এটা সঠিক না। না, সেটি আমরাও জানি যে আপনার শেষ দিন পর্যন্ত ছিলেন। সমর্থন দেয় নাই, উনি বলেছেন সমর্থন দিয়ে গিয়ে। আচ্ছা আচ্ছা, এটা কি আপনি জানেন? আপনারা কি মিডিয়াতে কখনো বলেছেন যে আপনারা এটা অসমর্থন করছেন? আজ পর্যন্ত আপনাদের আপনাদের থেকে দল থেকে শুনবো, বিবৃতি আসে, দুঃখ লাগে ভাই, ওনার ব্যাখ্যাটা দিকে কষ্ট লাগে। আজ পর্যন্ত শেখ হাসিনার দুঃখে ওনাদের জিএম কাদের সেই প্রতিবাদ আমরাও করি। হুমায়রানুর, আপনার কাছ থেকে শুনবো। 14 জুলাই যখন জামাতকে নিষিদ্ধ করা হলো রাজনৈতিক নির্দেশনায়, প্রজ্ঞাপন দিয়ে, ওইখানে কিন্তু 14 দল ছিল, আর আওয়ামী লীগ ছিল, জাতীয় পার্টি ওখানে ছিল না। জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের বলেছেন, আমরা কোনো রাজনৈতিক দলকে এক্সিকিউটিভ অর্ডারে নির্দেশনা দিয়ে বন্ধ করার পক্ষে নয়। বক্তব্য দিয়ে সৈয়দপুরে এয়ারপোর্টে নেমেও এই বক্তব্যটা দিয়েছেন। এই আন্দোলনের পক্ষে জিএম কাদেরের বক্তব্য অজস্র আছে, যে উনি বলেছেন না, ছাত্রদের ন্যায্য আন্দোলন সুন্দর করে বসে কথা বলে এটা সমাধান করা প্রয়োজন। এটাদের পক্ষে আমাদের সমর্থন যে নেতার প্রমাণ হলো, আমাদের ছাত্র সমাজের যে সভাপতি ছিল মামুন, যে ছেলেটা আজকে জামাতে যোগদান করে জামাতে চলে গেছে, জামাতিরা ওনারা নিছে, বক্তব্য দিছে কালকে, আপনি রংপুরে দেখেছেন যে ছেলেটা মামুন, এটা কি আমাদের ছাত্র সমাজ সভাপতি ছিল। এই আন্দোলনে শরিক হয়ে পানি পর্যন্ত দিয়েছে, নিজস্ব দল নিয়ে আপনার আন্দোলন করেছে। আরিফ নামে আমাদের একটা ছেলে 14 দিন জেল কেটেছে আপনাদের রংপুরে, আমাদের এই আন্দোলনের পক্ষে ছাত্রদের জন্য। আমরা শেষ দিন পর্যন্ত কখনো সরকারের পক্ষে ছিলাম না, এই কথাটা ঠিক না। আমরা এই সরকারের সাথে ইলেকশন করেছি, যেটা আপনার 14তে আপনি ধরতে পারবেন, 24টা ধরতে পারবেন, 18টা ধরতে পারবেন না, কারণ 18তে বিএনপি ডক্টর কামালের জামাতে ছিল, ডক্টর কামালের নেতৃত্বে বিএনপিও ছিল, সবাই অংশগ্রহণ করেছেন। আমাদের এই 14র জন্য আপনি প্রশ্ন করতে পারেন, নিশ্চয়ই এটা প্রশ্ন করার প্রয়োজন, এবং আমি মনে করি ছোট করে বলতে হবে। আমার আরও একটু প্রশ্ন আছে আপনাদের দুজনের কাছে। দ্বিতীয় হলো, আমার এই যে হুমায়রা বলছেন যে এই দলটাদের নিয়ে, এই দলটা কী ধরনের ফেসিবাদকে সহযোগিতা করেছে। আমি যদি নির্বাচন করে এই সরকারের সাথে থাকি, বর্তমান নির্বাচন কমিশন এবং সরকার নিয়েই তো আগামী দিনে আর একটা প্রশ্ন তৈরি হচ্ছে। বর্তমান নির্বাচন যে সরকার বসেছে, বলেছে যে আমরা নিয়োগ করতে ছাত্রদের, সেই ছাত্ররা গিয়ে কিন্তু জাতীয় পার্টির অফিস 4 বার পুড়তে চেষ্টা করেছে। সেই ছাত্ররা এখনও চেষ্টা করছে জাতীয় পার্টির মিছিলে, নির্বাচনী মিছিলগুলো বন্ধ করার জন্য, নির্বাচন থেকে এখনও সরানোর জন্য গিয়ে আপনার নির্বাচন কমিশনের করছে, চিঠি দিচ্ছে যে জাতীয় পার্টিকে বাদ দিতে হবে নির্বাচন থেকে। এই ছাত্ররা এনসিপি যে দলটা গঠন করেছেন, যারা এই নাসিরুদ্দিন পাটোয়ারি বলেছেন মুনাফিকের দল জামাত, ইট ইজ অন রেকর্ড, বলেছেন জামাত এবং বিএনপি একটা লাউ আর একটা কদু, সেই জামাতের সাথে এখন অ্যালায়েন্স করে নির্বাচন করছেন। খারাপের ভালো চুজ করছি না, করতে পারেন, এটা আপনাদের অধিকার, করেছেন, যে দেশের মানুষ সিদ্ধান্ত নিবে, দেখবে এটা কোনটা করেছেন। মবক্রেসি যদি বাংলাদেশে পড়েন, জোর করে কোনো বিচারপতিকে তার স্থান থেকে অপসারণ করা কিন্তু 5 আগস্ট পরে এএনসিপি করেছে। শপথবদ্ধ রাজনীতিবিদদের তাদের শপথের থেকে নামাই দিতে। আপনার সময় কিন্তু আমি কথা বলি নাই, না অসুবিধা নেই, আপনাকে ভালো হয় আপনি আমার সময় কথা না বললে, আপনি নোট রাখেন। আপনি বাংলাদেশের রাজনীতিতে এই যে কালচার শুরু করে গিয়েছেন মবক্রেসির, এটার জন্য কিন্তু এনসিপিকে একদিন প্রাইস পে করতে হবে, এবং এদের নামের সাথে আপনার মানুষ জড়িয়ে দিবে যে মবক্রেসি পার্টি। আপনি মবক্রেসি করে আপনি ভালো করলেন না, আপনাকে আইন আছেন, আইনের কাছে চলে দিতে হবে না, আপনার গলায় জুতা পরাই দিয়ে আমরা পিটাইয়ে পুলিশের কাছে দিব। রাষ্ট্র যখন ব্যর্থ হয় ডেমোক্রেসি রক্ষা করতে, তাইলে আপনি মেনে নিলেন এই রাষ্ট্র ব্যর্থ সরকার, এবং বিগত রিজিমে তো ব্যর্থ হয়েছে রাষ্ট্র। তাইলে আপনি সরকার 8 তারিখের পরে আপনি সরকার তো বসেই দিয়েছেন, মানে 8 তারিখের পরের কথা। 8 তারিখের পরে তো আপনি সরকার আপনারাই বসিয়ে দিয়েছেন, তার মানে 8 তারিখ পর্যন্ত যা হয়েছে সব সঠিক। তাহলে অভ্যুত্থান সরকার করে ফেলতেন, ওকে, আপনি সংবিধান বাদ দিয়ে একটা নতুন অভ্যুত্থানের সরকার করে ফেলতেন, তখন আপনাদের লেজিটিমেসি সব কিছু হয়ে যেত। আপনারা এই সংবিধানে রেখে ইউনূস সাহেব শপথ নিয়েছেন, উপদেষ্টারা শপথ নিয়েছেন, তারপরে আবার অর্ধেক আপনার হাইব্রিড অর্ধেক সংবিধান করে আপনারা
মোবোক্রেসি করবেন, করে জোর করে নামাবেন, বিসির কানে ধরে উঠা বসা করাবেন, এই উত্তরগুলা এই জাতি কখন নিবে, কখন জি তাজ ভাই আপনার কাছ থেকে শুনবো আবারও আমরা একটি ছোট্ট বিরতি থেকে ফিরে। দর্শক আর কাবুল প্রশ্নগুলো সহজ নিচ্ছি, আরও একটি ছোট্ট বিরতি, আমাদের সঙ্গেই থাকুন। দর্শক বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি। আর কাবুল প্রশ্নগুলো সহজ ছিলাম বিরতির আগে আলোচনায়, এটিও তাজ রহমান আপনার কাছ থেকে শুনছিলাম। আপনি লেভেল প্লেইং ফিল্ড নিয়ে শুরুতেই প্রশ্ন তুলেছিলেন, আমাদেরও জিজ্ঞাসা ছিল সেটি। নির্বাচনী প্রচার মাঠে আমরা দেখছি একজন আরেকজন প্রার্থীকে, প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে কাপড় খুলে ফেলারও মতো কথাবার্তা বলছে, এগুলো কতটা স্বাধীন? যদিও হুমায়রা নূরের কাছে আমার এই জিজ্ঞাসা, আপনার কাছ থেকে একটু জানতে চাই। না, এই প্রশ্নটা কি হয় যে আমি কাপড় খুলে ফেলবো, প্যান্ট খুলে ফেলবো, প্যান্ট খুলে ফেলবো? আপনার আমি দেখলাম যেটা খুব বেশি যেতটুকু মানে খেয়াল করি নিউজের দিক থেকে, নাসিরুদ্দিন সাহেব পাটোয়ারি ওনার বক্তব্য মানে গায়ে পড়ে ঝগড়া করার জন্য কিছু বক্তব্য আচরণ দেখছি। তিনি কিন্তু আবার জনপ্রিয় ওই এলাকায়, নাসিরুদ্দিন পাটোয়ারি। জনপ্রিয়তা এটা মানুষ ইলেকশনের সময় প্রমাণ করবে। এটা আমি যদি এখন বলি টেলিভিশনে উনি জনপ্রিয়, এটার মাপকাঠি আমার কাছে কি, সেটা আমি কারো পক্ষে বিপক্ষে না, আমি শুধু আপনি কি করছেন সেটা বলতে পারি। তাই নাসিরুদ্দিন পাটোয়ারির এই যে গায়ে পড়ে ঝগড়া করার চেষ্টা যেটা চলছে মির্জা আব্বাস সাহেবের সাথে, যদি এটা কখনো হয় এটা তো খারাপের দিকে যায়। আবার এনসিপি তো অভিযোগ করছে লেভেল প্লেইং ফিল্ড নেই। হ্যাঁ, এখন যারা লেভেল প্লেইং ফিল্ডটা নষ্ট করেছে তারাই যদি বলে লেভেল প্লেইং ফিল্ড নাই, তা আমাদের মতো দল যারা, আমরা নির্যাতিত বাহিনী, গভর্নমেন্ট নির্যাতিত বাহিনী, ইলেকশন কমিশন যেখানে দেখা করতে দেয় না রেফারি আমাদেরকে, যে ফিল্ডে আমরা খেলছি, যে ইনচার্জ থাকবে সেই রেফারি নির্বাচন কমিশন আমাদের সাথে দেখা করে নাই, দেখা করতে চাচ্ছে না, শুনতে চাচ্ছে না। আপনারা তো এবারও কি ভারতের সাথে পরামর্শ করে? ভালো প্রশ্ন আপনি করেছেন, এবং হুমায়রা এটা বলেছেন যে জিএম কাদের সাহেব ভারত থেকে এসে বলেছিলেন যে এখন কথা বলতে পারবো না, ছোট করে বলবেন তাজ ভাই। ওনার প্রশ্নটা সঠিক, কিন্তু জিএম কাদের সাহেব নিজেও ইন্টারভিউতে বলেছেন যে আমার এইরকম না বলা উচিত ছিল, যেহেতু দুনো পক্ষ একসাথে নাই, এই বক্তব্যটা একসাথে আমি একা দিতে পারি না, এটা জয়েন্ট প্রেস কনফারেন্স করে করা হয়, এটা উনি ইন্টারভিউতে বলেছেন। জামাতের আমির সাহেব এর সাথে দেখা করেছেন ভারতের ডিপ্লোম্যাট একজন, যে পর্যায়ে হোক এটা আপনি জানেন, ওরা বলেছে যে আপনি এটা গোপনীয়তা রাখবেন। জামাতের আমির মার্কিন একজন কূটনীতিকের সাথেও সাম্প্রতিক বৈঠক হয়েছে, হ্যাঁ, কিন্তু উনি সেটা বাইর করেন নাই, কিন্তু রিসেন্টলি যখন বের করা হলো তখন উনি বললেন হ্যাঁ আমার সাথে ভারতের একজন দেখা করে গেছেন, কিন্তু ওনারা বলেছেন আমরা বলবো না, এই জন্য আমরা বলিনি। তাইলে এখন জিএম কাদেরকে আপনি ফাঁসির কাজটা নেবেন, আর জামাতের আমির শফিকুর রহমান সাহেব এটা সেম একই কাজ করলেন, এটার জন্য কিছু বলতে পারবেন না? জি, এটা পলিটিশিয়ানের জোট সঙ্গী আছেন এনসিপি নেত্রী আমাদের সঙ্গে, তার কাছ থেকে একটু জিজ্ঞাসা করি। জামাত ইসলামের জোট সঙ্গী ওনারা, আপনারা আসলে কি জবাব দিবেন? ওনারা ভুল স্বীকার করলেন তো এইমাত্র, ওনারা ভুল স্বীকার করেছেন তো, এই মানে আংশিক ভুল স্বীকার করলে তো হইলো না। শেখ হাসিনার যে দোষর, শেখ হাসিনার দোষর ইন্ডিয়া যায়, শেখ হাসিনার সাথে দেখা করে এসে কি বলছে সেটা বলতে পারবে না, আবার বলে যে কি আমরা এই জন্য বলতে পারি না, সেই জন্য বলতে পারি না। দেখা হয়েছে এর সুনির্দিষ্ট তথ্য উপাত্ত তো আছে আপনাদের কাছে। জনাব শফিকুর রহমান সাহেব উনি অসুস্থ থাকা অবস্থায় উনাকে কার্টিসি ভিজিট করতে এসেছিলেন ভারতীয় একজন কূটনীতিবিদ, উনি এসে বলেছেন দেখা করার ব্যাপারটা এটা যাতে প্রকাশ না করে, উনি সেটা নিয়ে প্রশ্ন করেছেন শুনেছি, যেটা কেন বলতে পারবো না। আমরা তো অনেক ডিপ্লোম্যাটের সাথে যে বৈঠক সেটি এরকম ধরেন ওয়াশিংটন পোস্টে যে নিউজটি এসেছে, এটা উনাদের কারোর সাথে হয়েছে না একটা সাংবাদিকের সাথে হয়েছে কথা? না, একটা সাংবাদিকের সাথে একটা ইন্টারনাল কনভারসেশন, ওই বৈঠকে একজন সাংবাদিক ছিলেন। বলছি তো, ধরেন একটা বৈঠকের বিষয়ে আপনি কি বিবৃতি দিবেন, সেই বিবৃতিটা তো আপনার একটা নির্দিষ্ট সময় আসার কথা, সেটা পাবলিক ইনফরমেশন না হয় এই ধরনের লিকড ভিডিও হইলো কেন? এটাও তো উদ্দেশ্য প্রণোদিত মনে করি আমি। হতে পারে এখানে ধরেন কোনো ষড়যন্ত্র আমরা থাকতে যখন পারে। দূতাবাসে দেখা করতে যাই কোনো কাজে বলতে কি, ধরেন আমাদের বাংলাদেশের এই মুহূর্তে সামগ্রিক পরিস্থিতি কি, এটা যখন দূতাবাসের ভিতরে দেখা করতে যাই, ভিতরের কনভারসেশন রেকর্ডেড কি বাইরে আসে? আমি যেটা বলি আপনি তো সেটাই জানেন, রুদ্ধদ্বার বৈঠক বলাই হয়ে থাকে। জিএম কাদের বাইরে আসবে কেন? তো জিএম কাদের বলতে পারবে না যে বাইরে এসে কি ওখানে কি আলোচনা হয়েছে? তাহলে আপনাদের সম্পূর্ণ গোপন যখন করতে হয় তখন সেইখানেই সমস্যা থাকে, কারণ আপনারা তারাই যারা 17 বছর মধু খাইছেন, 17 বছর মধু খাইয়ে এখন বলতে পারেন না যে খুনের বিচার চাই। দুই পক্ষের বৈঠকগুলোই আসলে গোপন ছিল। আমাদের যে বৈঠকের কথা বলছি বা জামাতে ইসলামের যে বৈঠকের কথা বলছে, সেই সময় ভারতের সংকীর্ণতা এইটা, জামাতের সাথে তারা বৈঠক করেছে এটা তারা প্রকাশ করতে চায় না, কারণ ভারত যে জামাতের সাথে আঘাত করার চেষ্টা করছে এটা মানুষ জেনে গেলে আবার ভারতের রাজনীতি না নষ্ট হয়ে যায়, আবার সেইটা তারা নিজেরাই প্রকাশ করছে। এই দ্বিচারিতা তো ভারতের দ্বারাই সম্ভব, অন্য কারো দ্বারা সম্ভব না। আর
উনারা যেই দিন বলবে না, যে উনি শেখ অভিযোগ হাসিনা- করেছেন যে level উনারা- playing field আপনারাই নষ্ট করেছেন। অবশ্যই তার উত্তর আমি দিচ্ছি একটা জি, করে। please। উনারা যেই দিন বলবে যে শেখ হাসিনা খুনি, শেখ হাসিনা আমরা বিচার চাই, এইখানে বসে বলুক, তারপরে আমি বলবো যে উনাদের সাথে যা হয়েছে সব অন্যায় হয়েছে। তাজ ভাই, আর আপনি কি বলবেন শেখ হাসিনা খুনি মানেন এটি? সবচেয়ে বড় শেখ হাসিনারা যদি খুনি বলতে, ওনাদেরকেও খুনি বলতে হবে। দেখছেন 5 আগস্টের পরে যত খুন করেছে এই দেশে 5 আগস্ট পরে ধরে ধরে নিয়ে কি খুন করছি কারে না করছেন? কি খুন করছি? 4 বার জাতীয় পার্টির কারে অফিসে খুন গিয়ে করছি? মানুষ খুন করছেন। কি? এখানে কে ওই ভিতরে কাকে জলে খুন করছি? মরছে? জাতীয় পার্টির অফিসে যখন হামলা হয়েছে আমরা যাই জাতীয় পার্টির অফিসে একদম না। হাসনাত আব্দুল্লাহ তার ফেসবুকে দিয়ে বলেছে আসেন এখানে জাতীয় পার্টি করার জন্য। এনসিপি কিন্তু আপনাদের পক্ষে স্টেটমেন্টও দিয়েছে, যদিও আনুষ্ঠানিকভাবে না। বিএনপি বলেছে বিএনপি মিথ্যাচার করতেছে এখানে নাই কথা বলেন না, খামোকা মিথ্যাচার শব্দটা আপনি বলেন না। আপনারা এই দেশে যা করেছেন, খুন করতে বলতে হবে এখানে। বাংলাদেশের এখানে বসে বলতে হবে। বাংলাদেশে 53 বছর যে মবক্রেসি হয় নাই, মানে এটি এই কি- নেন না, না, মবক্রেসি মবক্রেসি 5 আগস্টের পরে আপনি এগুলা গল্প আগে বলেন। মবক্রেসি গোষ্ঠী আপনি কিলায়, বলছেন, আমি মবক্রেসির উত্তর দিব তো। মবক্রেসির গোষ্ঠী কিলায় অবশ্যই উত্তর ওনাদের দিব। জন্য একদম অবশ্যই রাস্তা উত্তর বিএনপি দিব। বিএনপি ছাড়া এই দেশে ওনারা ওনাদেরকে সব কেউ ঠিক জায়গায় করতে পারবে না। যেই বিচারপতিরা বুঝছেন, বিচারপতিরে ওইখানে কানে বসে ধরে নামায় মানুষকে দিবে। বিনা বিচারে মানুষকে সুষ্ঠুভাবে বিচার না কইলে মানে 5 তারিখ পর্যন্ত শেখ হাসিনা তাজ ভাই- 5 তারিখের পরে মবক্রেসি করে আমার রাষ্ট্রপতি উত্তর সরাইতে দিতে গেছিল, হবে। আমার টাইম, আমি কথা বলবো। সেনাবাহিনী প্রধানের সরাইতে আমার গেছিল। টাইম, আমি কথা বলবো। এরপরে আমরা আপনার কাছ থেকে জাস্টিসের সময় শুনবো, কি তাজ ভাই, করছিল? আপনার কাছ থেকে এখন যে পর্যায়ে গেছে এখন আর হচ্ছে না তো, এখন আর আপনার কাছ থেকে ওনাকে শুনবো। স্পেস দিলে আমার স্পেসে থাকবে না। আপনার কাছ আমার থেকে সবাইকে শুনবো, আমি ওনার কথা বলতে প্রশ্ন পারবো না, please, উনি কথা please, বলবেন, বলেন। কারণ ওনার ক্ষমতা বেশি। তা আমি এখন আপনি ছোট দিবেন করে না। বলেন। শেখ হাসিনার আমলে টাকাগুলো পকেটে আছে না, ক্ষমতা বেশি, তো কথা বলার অধিকারও জি, বেশি। না প্লিজ আপনিই বলুন। আমরা যেই বিচারপতিদের অপসারণ চেয়েছিলাম সেই বিচারপতিরা নিজ মুখে বলেছে যে আমরা শপথবদ্ধ রাজনীতিবিদ। রাজনীতি তারা কি ন্যায় বিচার করেছে? বিএনপির ভাইরা যখন জেল খেটেছে তখন যারা জামিনের জন্য গিয়েছে জামিন দিয়েছে, অন্যায়ভাবে মিথ্যা মামলায় তাদেরকে জেল খাটতে হয় নাই? গুমকেও তারা লেজিটিমাইজ করেছে। জেল খাটতে হয় নাই? বিনা বিচারে জামাত বিএনপির নেতাদেরকে জেল খাটতে হয় নাই? সেই সময় এই বিচারপতিরা কি ন্যায় বিচার করছে? আমার নামে চারটা মামলা, করছে? আমার নামে চারটা মামলা আপনার ছিল। নামে 40টা মামলা দেওয়া উচিত, কারণ আপনি খুনের দোষর, শুধু দোষর না। আমার এই আওয়ামী 5 লীগের- আগস্টের পরে আপনি এইখানে স্বাধীন ভাই, বাংলাদেশে আমার বসে প্রশ্ন- আমাদেরকে শুনবো। বলেন খুনি। জি, হুমায়ুন আমাদেরকে নূর, বলেন খুনি। হুমায়ুন আর নূর, মবক্রেসি- একেবারে ছোট্ট করে। মবক্রেসি এইটা উনাদের বানানো গলার concept। আওয়াজ দেখছেন? আমরা- ক্ষমতায় যদি যায় এদেশে টিকতে আমরা পারবো? গলার আওয়াজ তো সত্য কথা বলি দেখে গলার আওয়াজটা বড়। citizenship কেটে দিবেন। আপনারা তো পকেটে চুরির টাকা আছে বলে গলার আওয়াজটা আপনি ঠান্ডা, কেমনে কারণ জানবেন মাথাটা পকেটে ঠান্ডা। চুরির টাকা আছে? আপনি 16 জানলেন বছর কেমনে? শেখ হাসিনার সাথে ছিলেন না, মাথাটা তো আপনার এইজন্য নামে তো ঠান্ডা মামলা থাকবে, করা চুরির উচিত। টাকা বিএনপি পকেটে ক্ষমতা নিয়ে। আসলে আপনার নামে মামলা চুরির করবে, টাকা আমরা না। পকেটে- হুমায়ুন নূর, BNP আমার আমরা নামে ছোট্ট মামলা একটি করুক। বিদেশে থেকে টিকটক ফিরে দিবে না, আবার গলায় BNP আমার তুলতে নামে দিবে না। মামলা করুক। দর্শক আর কাবুল BNP আমার প্রশ্নগুলো নামে সহজ মামলা নিচ্ছি করুক। ছোট্ট বিরতি, আমাদের সঙ্গেই থাকুন। দর্শক বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি আর কাবুল প্রশ্নগুলো সহজ। বিরতির আগে হুমায়ুন নূর, আপনার কাছ থেকে আলোচনা শুনছিলাম আচরণবিধি এবং লেভেল প্লেইং ফিল্ড নিয়ে আমরা আলোচনা শুনছিলাম। ছোট্ট করে বলতে হবে, সব প্রার্থীরা কি আচরণবিধি মানছে? কেউ কাউকে বলছে মেরে প্যান্ট খুলে ফেলা হবে। যেটা বলছেন এটা আমি আসলে নিজ কানে শুনি নাই, কিন্তু দুঃখজনক। এটা যদি আমার দলের কেউ বলে থাকে আমি অবশ্যই তাকে এই মেসেজটা কনভে করব যে তার এই কথাটা বলাটা আমরা নাসিরউদ্দিন কেউই পাটোয়ারি, পছন্দ আপনার দলেরই করি নাই। একজন প্রার্থী। কিন্তু একই সাথে আমরা দেখতে পাচ্ছি সারা বাংলাদেশে বিরোধী দলের রাজনৈতিক কর্মীদেরকে মারধর করা এবং সহিংসতা করার জন্য স্পষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে। এখন তো কেউ বিরোধী দল না, সব দল তো গতকালকে সমান। একজন আরেকজনের বিরোধী। আচ্ছা আচ্ছা, প্রতিদ্বন্দ্বী। গতকালকে আমাদেরই একজন আইনজীবী বোন, যাকে শেখ হাসিনার আমলে আমরা দেখেছিলাম যে বাইরে থেকে বহিরাগত আওয়ামী সন্ত্রাসীরা ঢুকে উনাকে পিটিয়ে একেবারে মাটিতে ফেলে পিটিয়েছিল। তখন আবার আমাদের হুমায়ুন ভীষণ নূর, এখানে খারাপ ছোট্ট করে লেগেছিল, প্রশ্ন করি, কিন্তু সেই আপনারা একই সব বোন, পক্ষই তো আওয়ামী লীগের ভোটারদেরকে কাছে টানবার চেষ্টা করছেন। কথাটা পরে আসছে। সে অভিযোগ তো আছে। না, স্পষ্ট আছে, বিষয়টা স্পষ্ট হইতে হবে। সেই বোনের কথা বলছি যে যেই বোন, যার ওই সময় নির্যাতনের বিষয়ে আমরা দুঃখ প্রকাশ করেছিলাম ওই সময় আমাদের অবস্থান থেকে, সেই বোন আজকে জামাত ইসলামের নারীদের প্রতি সহিংস হওয়ার নির্দেশনা দেন। আমিও তো যাচ্ছি নির্বাচনী প্রচারণায়, কালকে তো আমার প্রতিও সহিংস আচরণ করা হবে। আজকে আমাদের ঢাকা 18 প্রার্থীর উপরে বিএনপির কর্মীরা সহিংস হামলা করেছে। এখন আপনি যে কথাটা বললেন যে সবাই সবার কাছে ভোট চায়, শুনেন, বাংলাদেশে তো সবাই ভোটার। যারা অপরাধ করে নাই তাদেরকে আমরা পুনর্বাসন করব না। তারা তাদের সমাজে নিজের সামাজিক মর্যাদা নিয়ে থাকবে। সে আওয়ামী লীগের হলেও সবাই মিলে থাকতে হবে আমাদের। কিন্তু যারা অপরাধ করেছে তাদের বিচার হইতে হবে। ধন্যবাদ, অপরাধীকে হুমায়ুন নূর। বাঁচানোর জন্য যারা দালালি করবে তাদের মানুষ স্পষ্ট জবাব দিবে। ধন্যবাদ। তাজ ভাই, আপনারা তো দালালি করছেন এবং করেছেন, আপনাদের বিরুদ্ধে অভিযোগ দালাল আপনারা তো এখনো আওয়ামী লীগের উপরে ভর করে দালাল তো হাসনাত। রাজনীতিতে দাঁড়াতে চান। হাসনাত তো আওয়ামী লীগে ছিলেন, সার্জিসও আওয়ামী লীগে ছিলেন, আওয়ামী লীগ থেকেই আন্দোলন করেছেন। যদি আওয়ামী লীগ হাসনাত স্যার
সার্জিস আবার যখন অন্যায় হয়েছে, আমার- যখন যদি- শেখ হাসিনার বিরুদ্ধে আমার আন্দোলন ফ্লোর হয়েছে, কিন্তু এখন তখন আমার শেখ floor। হাসিনার একটু- বিরুদ্ধে আমার- দাঁড়িয়েছে, আমার- স্পষ্ট কাছে কথা ফিরবো। বলেছেন। আমার floor। ধন্যবাদ। যদি আওয়ামী লীগ টিকে যেত তো আবার ব্যাক করে কিন্তু ওনারা আওয়ামী লীগেই চলে যেত, যেহেতু ওনারা আওয়ামী লীগের গড়ের ছেলে। আমার বোনের, হুমায়রা বোনের আজকের কথা থেকে মনে হলো যে ক্ষমতায় যাওয়ার আগে যদি এই ধরনের কথাবার্তা বলা হয়, চুর ডাকাত সব, তাহলে ক্ষমতায় যদি এরা চলে যায় বা এইরকম দেশ চলে, এদেশের সাধারণ মানুষ অন্য ভিন্ন মতের রাজনৈতিক দলের ছোট্ট কর্মীরা করে বলতে হবে, আর আমরা টিকার শেষ কোনো করব। সুযোগ নাই। আমরা শেষ করব। আর সুযোগ, আর তো সে সময় নাই, বলেই ফেলছি যা বলা শেষ। উনি যেটা বলার সেটাও অনেয়ার হয়ে গেছে, মানুষ শুনে মানে ফেলছে। আপনাদের পকেটে তো সেই ফ্যাসিজমের টাকা রয়ে গেছে, উনি অভিযোগ করলেন। উনি তো চুর অভিযোগ করেছে, কাউকে চুর অভিযোগ করা যায় না আনলেস আনটিল প্রুভেন বাই দি কোর্ট অফ ল। তিনি একজন আইনজীবী হিসেবে বলেছেন, অবশ্যই তথ্য আছে। আইনজীবী হলে আর ভালো জানার কথা যে কাউকে বলা যায় না, এটা এই এলিগেশন আপনি করতে পারবেন মানে আপনারা এই টাকা কি এই নির্বাচন ভ্যান্ডালাইজের কাজে খরচ করবেন? না। আমাদের বিরুদ্ধে ব্যবহার করা হচ্ছে 14 পরে যে টাকাটা, 5 অগাস্টের পরে যে টাকাটা হচ্ছে, যেটা পিএস 400 কোটি টাকার মালিক, বিদেশে যাইতে সরকার দেয় না, দুদকে মামলা হয়, এত টাকা তোমার করা হয়েছে, মানে 400 গাড়ি নিয়ে, বহর নিয়ে নির্বাচনে পরিচালনার আগে, দল গঠনের আগে পর্যন্ত করা হয়, সেটাও তো টাকাগুলো কোথা থেকে আসছে মানুষ একটু দেখবে নিশ্চয়ই না? নির্বাচনে কালো টাকার ব্যবহার বন্ধ হোক এবং প্রচারণায় লেভেল প্লেইং ফিল্ড ফিরুক, আমরা এটা প্রত্যাশা করি আজকের এই অনুষ্ঠানের মধ্য দিয়ে। ধন্যবাদ এটিউ তাজ রহমান, ধন্যবাদ অ্যাডভোকেট হুমায়রা নূর, আপনাদের দুজনকে। দর্শক, আর কাবুল প্রশ্নগুলো সহজ আজকের মতো এখানেই শেষ করছি। অনুষ্ঠানটি পুনঃপ্রচার হবে আগামীকাল সকাল 7টায়। ফিরছি কাল রাত 9টায় নতুন অতিথিদের সঙ্গে নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, গ্লোবাল টেলিভিশনের সঙ্গেই থাকুন।